তিনি কিন্তু বলছেন আমি ডিসেম্বরের মধ্যে যে কোনো সময় আমি আমার দেশে ফিরে যাব। কাজে এটি একটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। কাজে উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে যাবেন, তার পিছনে কি কি কথা আছে, তার জন্য প্রস্তুতি কি কি প্রয়োজন আছে, সেগুলো নিয়ে তো আমাদেরকে কাজ করতেই হবে, করতেই হচ্ছে। আমি সেটি সবকিছুই আমি বলতে চাই না। এখন প্রশ্ন হলো যে আমাদের নেতা কর্মীরা হলো আগুনে পড়া নেতা কর্মী। এই দলটি হলো যেমনি গণমানুষের দল, তেমনি এই দলটি হলো কর্মীদের দল। সকল সংকটে কর্মীরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যদি আপনি সুস্পষ্ট কথা বলেন, এবং যেটা লোপা বলেছিলেন যে শেখ হাসিনার পরই বাংলাদেশ আওয়ামী লীগে একজন গুরুত্বপূর্ণ পদাধিকার বলে আপনি রয়েছেন, আপনি ওয়াকার এবং এই যে বিষয়টা যেটা বললাম সেটা কিভাবে দেখবেন? ৩রা অগাস্ট আপনারা সম্মেলন বাতিল বা সমাবেশ বাতিল করে দেবেন। আসলে আমি প্রথম একটি কথা বলে রাখি, ইনফরমেশন দিয়ে রাখি। আমরা সমাবেশটা দিয়েছিলাম 1 তারিখ, আমরা পরবর্তীকালে আবার সেটি স্থগিত করে 2 তারিখ দিয়েছিলাম, 2 তারিখ আবার সেটি স্থগিত করে 3 তারিখ দিয়েছিলাম, 3 তারিখকে স্থগিত করে 4 তারিখ। আপনি জানেন যে দ্যাট ওয়াজ দি শোকের মাস, আগস্ট মাস শোকের মাস। আমরা কিন্তু ইন দি নেম অফ শোক র্যালি আমরা করে থাকি 1 আগস্ট থেকে। আমরা সেই শোক র্যালি হিসেবে আমরা র্যালি দিয়েছিলাম। স্থগিত করতে হয়েছে, এটি তো আপনারাই বলছেন, এটি অপ্রিয় সত্য কথা। 2 নম্বর হলো যে এটা স্থগিত করলাম কেন, এবং সেনাপ্রধান সম্পর্কে আপনি একটি বিষয় আপনার জানতে চেয়েছেন। আমি কিন্তু আমার সীমাবদ্ধতার কথা আপনাদেরকে বলেছি শুরুতেই, যে আজও আমি অনেক কথা বলতে পারছি না, কিন্তু আমি আমার মৃত্যুর কথাও বলেছি যে আগামীকাল যদি আমার মৃত্যু হয় তাহলে একটি আক্ষেপ দিয়ে আমাকে এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতে হবে। তবে আমি দস্তগীর জাহাঙ্গীর ভাই এবং শাহ আহমেদ বাপু, আমি আপনাদেরকে বলবো আপনারা দোয়া করবেন। আমি বাংলাদেশ ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি আমাকে বানিয়েছিলেন নেত্রী, আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান বানিয়েছিলেন নেত্রী। এর ধাপে ধাপে কিন্তু আন্দোলনের ধারাবাহিকতা আছে, সে কথাগুলি বলে সময় নষ্ট করব না, অথবা নিজের আমিত্ব প্রকাশ করার চেষ্টা করব না। আমাকে আমার প্রিয় নেত্রী আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বানিয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক বানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডেন্ট মেম্বার বানিয়েছেন। এর ধারাবাহিকতায় কিন্তু অনেক কথা রয়েছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আমার 1969 থেকে তো ছাত্র রাজনীতি শুরু করলাম, ছাত্রলীগ রাজনীতি। আমি লেখা শুরু করেছি, অনেক না বলা কথা আমি লিখে যাচ্ছি, আমি লিখছি, আমি যেন এটাকে শেষ করে যেতে পারি, এর জন্য আমি আপনাদের দোয়া চাই। নানক ভাই, এখানে আমি একটা কথা আপনাকে বলতে চাই, সেটা হচ্ছে যাচ্ছি, মানে আমি পার্সোনালি, এটা আমার পার্সোনাল, আপনাদের রাজনীতির মানে আওয়ামী লীগের কথাও না, কারো কথা না, এটা আমার পার্সোনাল কথা, যে আমি মনে করি তরুণরা তারুণ্যের শক্তি, সাহস, দৃঢ়তা দিয়ে কাজ করবে, প্রবীণদের অভিজ্ঞতা, অভিজ্ঞদের দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা সেটার কাজে লাগাবে, সেটা দিক নির্দেশনা দিবে তরুণদেরকে। এটা যখন ভালো করে ব্লেন্ড হবে
তখন যে কোনো কাজ সুন্দর করে সম্পন্ন হবে। সুতরাং যাচ্ছি না বলে এই মুহূর্তে বলেন আরো বেশি আপনারা ইনভলভ হবেন এই ক্রান্তি থেকে। এই যে একটা ভয়াবহ একটা অন্ধকারের যুগে আমরা প্রবেশ করে গেলাম, এগিয়ে গিয়ে আবার পিছিয়ে যাওয়া, এখান থেকে আপনাদেরকে সবাইকে মিলে আমাদেরকে বের করতে হবে আর কি, আমাদের দেশটাকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে আমি কিন্তু আজকে মনে করি আমি 71-এ যে মুক্তিযুদ্ধ, যে বঙ্গবন্ধুর ডাকে যে মুক্তিযুদ্ধে আমি অস্ত্র ধরেছিলাম, আমি মনে করি আজকে আমার হাতে অস্ত্র নেই, আজকে 71 নয়, কিন্তু তারপরও আমি মনে করি এই যুদ্ধ হলো, এখন আমি আরেকটি মুক্তিযুদ্ধে রয়েছি। এই যুদ্ধ আমাদের জীবনের শেষ যুদ্ধ। কাজেই এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে এবং সারা জীবনের জন্য এই বাংলাদেশ থেকে ওদের বীজদাঁত ভেঙে দিতে হবে। তবে আমরা সাপের আর লেজে আঘাত করতে চাই না, আমরা সাপের মাথায় আঘাত করতে চাই। আপনি যেভাবে বললেন যে সাপের মাথায় আঘাত করবেন, আপনার কথা থেকে আরো একটি অপ্রিয় সত্য ওই প্রশ্ন আমি করতে চাই আপনাকে, কারণ দর্শক শ্রোতারা আপনার কথা ভালো লাগছে, শুনছে, ইন্টারেকশন থাকলে আমাদের ভালো লাগে। আমরা মানুষের কাছে যে আপনার কথাগুলো যৌক্তিকভাবে যারা বিরোধিতা করবে তারা সবসময় বিরোধিতা করবে, আর যারা শুনতে চায় তারা প্রশ্ন করেছে। যেটা ওয়াকার সম্বন্ধে প্রশ্ন ছিল সেটা আমাদের একজন দর্শক শ্রোতা ওয়াশিংটন ডিসি থেকে করেছিলেন। এখন আপনার কাছে প্রিয় কথাটা হলো, আপনারা যখন ক্ষমতায়, আমি প্রথম বলে আসি, 71 সনের স্বাধীনতা সংগ্রামের পর 16ই ডিসেম্বরের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বদেশ আরম্ভ হলো। সেখানে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ছিল, ওনাকে হত্যা করা হলো। আবার ধর্মীয় রাজনীতি একই ভাবে পাকিস্তানের জেনারেল এবং বাংলাদেশের জেনারেল দুইজনই নিয়ে আসলেন জামায়াতে ইসলামের রাজনীতি। আপনারা তারপর দীর্ঘ সময় ধরে রাজনীতির চূড়ান্ত অর্থাৎ ক্ষমতায় থেকেও জামাতকে কখনো নিষিদ্ধ ঘোষণা করেননি আনটিল 3রা অগস্ট 2024। কিন্তু জামাত এবং তাদের অক্সিলিয়ারি রাজনৈতিক শক্তিগুলো কিন্তু সেই পথে হাঁটে না। তারা যখনই সুযোগ পায় প্রথমেই আঘাত করে আপনাদের উপর, আপনাদেরকে নিষিদ্ধ করে। এটা কিভাবে দেখবেন? ধন্যবাদ। দেখেন, আসলে ওরা যে কাজটি করছে, ওদের রাজনীতির ক্ষেত্র থেকে ওরা সঠিক কাজটি করছে, ওদের মতন করে সঠিক কাজ করছে। আমাদের আরো কঠিন ভাবে তাদেরকে আঘাত করার প্রয়োজন ছিল, আমরা সেটি করতে পারিনি। বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলাম 71-এ যে ভূমিকা রাখলো মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, রাজাকার আলবদর আলসাম তৈরি করে 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি করে, বাঙালি আমার মা বোনদেরকে যারা ভোগের সামগ্রী হিসেবে পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাম্পে পৌঁছে দিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা আমরা কিন্তু নিতে পারিনি। এই দলটির বাংলাদেশে আর কি সেদিন প্রয়োজন ছিল? বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন এবং সেই অর্জনকে পাকাপোক্ত করার জন্য আমাদের কঠিন ব্যবস্থাপত্রের দিকে যাওয়া প্রয়োজন ছিল বলে আমি মনে করি। আমাদের নেত্রী শেখ হাসিনা এ ব্যাপারে
অনেক প্রত্যয়বাদ ব্যক্ত করে। তিনি মনে করেন যে যারা এই 24-এর 5ই আগস্ট এবং তৎপরবর্তী সময় যে হত্যা লীলাভূমিতে পরিণত করেছিল, জ্বালিয়ে পড়ে ছারখার করে দিয়েছে, আমি তাদেরকে ছাড়ব না, কোট আনকোট। তিনি বলেছেন যে আমাকে মেরে ফেলতে চেয়েছিল নির্মম নিষ্ঠুর ভাবে, আমাকে আর আমার ছোট বোন শেখ রানাকে, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে হয়তো কিছু করার জন্য। আমি তা করেই ছাড়বো ইনশাল্লাহ, কোট আনকোট। কাজে সেই জায়গার ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত খেয়াল রাখতে হবে, প্রত্যয় রাখতে হবে, সাহসে বলিয়ান থাকতে হবে। নানক ভাই, এখানে আমরা একদম শেষ দিকে চলে এসেছি। আমি একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ইউনূসের চেহারাটা কিন্তু গত 2 বছরে যে ইউনূস যে একটা লেবাস ধরেছিল, ইউনূসের যে মূল ইয়াটা, যদিও শেখ হাসিনা বারবার বলেছেন, বা আপনারা যারা শেখ হাসিনার মন্ত্রী ছিলেন, বড় বড় লিডার ছিলেন, ওনারা ওইভাবে, মানে আমার মনে হয় ক্যাম্পেইনে একদম ভুল ছিল, কিন্তু শেখ হাসিনা কিন্তু বারবার যতগুলা সমস্যার কথা বলেছেন, প্রত্যেকটা সমস্যা এবং প্রত্যেকটা সমস্যা যুক্ত ব্যক্তি কিন্তু উন্মোচিত হয়ে গেল 5ই আগস্টের পরে। সেই প্রসঙ্গ এখন আর না, কিন্তু যেমন ডক্টর ইউনূসকে ডক্টর ইউনূস 2 বছরে একদম বিশ্ববাসীর কাছে, কারণ আমি পশ্চিমে থাকি, আমি কানাডায় থাকি, মানে ডক্টর ইউনূসের সেই ইমেজ কিন্তু নষ্ট হয়ে গেছে। এটা এক ধরনের, মানে চরম মূল্য দিয়ে এক ধরনের এক্সপোজ করে এক ধরনের সফলতা, যে সে ডক্টর ইউনূসকে চলে যেতে হয়েছে। ওনার প্ল্যান ছিল থেকে যাওয়ার, এখনো বলে ওনার নাকি অনেক কিছু হওয়ার প্ল্যান, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে যেন আওয়ামী লীগের উপর একটা সাঁড়াশি আক্রমণ। একদিক দিয়ে একটা ক্যাঙ্গারু কোর্ট চলছে, যেখানে অলরেডি আপনাদের সবার নামে বিচার চলছে, নেতৃত্ব সহ অনেকের মানে চূড়ান্ত একটা সর্বোচ্চ রায় দিয়ে দিল একটা ফল্টি একটাকে, যেখানে জাতিসংঘ বলছে যে এটা তারা জানে না, এই যে যেই তাদের যেই রিপোর্টটা তারা ফলো করছে আইসিটি, এটা এক ধরনের আক্রমণ। দলকে নিষিদ্ধ করবে, সেটা এক ধরনের আক্রমণ। কোনো আইনজীবীকে কাজ করতে দিচ্ছে না, সেটা আক্রমণ। আর নেতা কর্মীদের তো দেশ ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জেলখানায় নিপীড়ন চলছে, মানে সাঁড়াশি আক্রমণ। এই আক্রমণটা করা শুধু যে আওয়ামী লীগকে করছে তা না, আসলে বাংলাদেশকেই তারা একটা ইসলামী শরিয়া আইনের দিকে নিয়ে যেতে চাচ্ছে। যেটা আপনি দেখেন, পহেলা বৈশাখ নিয়ে মঙ্গল শোভাযাত্রার নাম হবে কি হবে না, মঙ্গল শোভাযাত্রাই এখন চলবে না, হাইকোর্টে একটা পিটিশন করে দিল, এটা নাকি তাদের কোন একটা আইন বলো, ইসলামী আইন। এই অবস্থায় আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? এটা কি একটু বলা যাবে যে কিভাবে আপনারা বুঝাচ্ছেন এই যে চারিদিক দিয়ে আপনাদেরকে যে আঁকড়ে ধরেছে, সেটা আসলে বাংলাদেশকে মুছে দিতে চায়, বাংলাদেশের আমাদের কনস্টিটিউশনকে আসলে তারা সরিয়ে ফেলতে চায়, যেটা তারা বলছে। আসলে এখানে আপনাদের করণীয় কি, বা আপনারা কি জাতিকে ডাক দিবেন, এরকম কোনো কিছু আপনাদের মানে শেখ হাসিনা কি প্ল্যান করছেন? দেখেন, তারা তো আসলে আপনি যেটা বলেছেন যে তারা একটি সাঁড়াশি আক্রমণ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় সঙ্গীত থেকে শুরু করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা, সব কিছু মিলিয়েই তারা যে সাঁড়াশি আক্রমণটা চালিয়েছে এবং অদ্যাবধি চালাচ্ছে, এটিকে আমাদের মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলা করে আমাদের তো জয়লাভ করতেই হবে। কারণ তারা এখন পর্যন্ত কিন্তু জনগণের কাছে পৌঁছতে পারেনি এবং পারবে না, আমি বললাম পারবে না। জনগণ এখনো মনে করে তাদের নেতা হলেন শেখ হাসিনা। বাংলাদেশের মতো একটি দেশ যদি সুস্থ
রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে হয়, সেটা একমাত্র সম্ভব মাননীয় নেত্রী শেখ হাসিনা। আজকে কি বাংলাদেশে হাসপাতালে ব্যান্ডেজ পর্যন্ত নাই, সরকারি হাসপাতালে ভ্যাকসিন নাই, পেট্রোল নাই, অক্সিজেন নাই, নাই নাই এবং নাই। কিভাবে দেশের মানুষ বেঁচে আছে বলেন? এই কথাটা আমি বলছিলাম যে নেত্রী খুব মনের কষ্টে রয়েছে। উনি মানুষের কষ্ট দেখলে, দেশের মানুষের, দরিদ্র মানুষের কষ্ট দেখলে উনি ভালো থাকেন না। উনি তো সেই নেত্রী। কাজেই আমাদেরকে যে যেখানে আছি, আমাদেরকে, আপনি আপনার জায়গা থেকে কানাডা থেকে যুদ্ধ করছেন, দস্তগীর জাহাঙ্গীর ভাই প্রচন্ড যুদ্ধ করছেন, আমরাও যুদ্ধ করছি।